হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ নাইম হাসান ফ্রম কনসেপ্ট 71। প্রতি সময়ের মতো আমাদের কিছুদিন থেকে শুরু হয়েছে আমাদের লাইভ সেশন, যেটা প্রতিনিয়ত চলছিল। বাট কিছু সমসাময়িক সমস্যার কারণে আমাদের একটু পিছিয়ে যেতে হয়। বাট ইনশাল্লাহ এখন থেকে আবার আমরা লাইভে থাকবো সব সময় প্রতিবারের মতো, নিউ নিউ টপিক নিয়ে, নিউ নিউ জিনিস নিয়ে, যেটা নিয়ে সবাই আলোচনা করতে চায় বা যেগুলো নিয়ে সবাই অনেক বিস্তারিত জানতে চায়। সো আজকে আমি আর বেশিক্ষণ কথা বাড়াবো না, কারণ আজকে আমার স্পেশাল শো। আর শোটা হচ্ছে বিসিএস নিয়ে, যেটা বাংলাদেশের 70% স্টুডেন্টদেরই একটা ড্রিম থাকে যে আমি একজন বিসিএস ক্যাডার হব। সো সেই গল্প নিয়ে, সেই পড়াশোনার বিষয় নিয়ে বা সেই জিনিসটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব। এবং আমাদের স্পেশাল গেস্ট থাকছে ইরাজ ইশতিয়াক ভাই, এবং আমাদের সাথে থাকছেন আজকে আমাদের সিইও অফ কনসেপ্ট 71, নাবিল খান স্যার। স্যারকে আমরা ওয়েলকাম করছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই শোতে আমাদের একজন স্পেশাল গেস্ট আছেন। আজকে আমাদের এই শোটা হচ্ছে বিসিএস এর উপরে। তো আমরা আসলে আজকে প্ল্যান করেছি একদম বিসিএস এর বেসিক থেকে একটা স্টুডেন্ট কিভাবে প্রিপারেশন নিতে পারেন, এবং আজকে আমাদের যেই গেস্ট তিনি আপনাদের সাথে সবকিছু শেয়ার করবেন। তো আপনাদের যদি কোনো নির্দিষ্ট বিষয়, কোনো আলাদা কোনো টপিকে ইন্টারেস্ট থাকে, সেই বিষয়ে আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে এই ধরনের প্রোগ্রাম আরো বেশি করে করার। তো নাইম, আমার মনে হয় যে আমরা এখন এই গেস্টকে আমরা নিয়ে আসি। জি জি, ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল গেস্ট ইরাজ ইশতিয়াক ভাইকে। আসসালামু আলাইকুম ইরাজ হ্যালো ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হ্যালো। ইশতিয়াক ভাই, আপনাকে কনসেপ্টের পক্ষ থেকে আজকের এই লাইভ শোতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন হচ্ছে ইরাজ ইশতিয়াক ভাই। আপনারা সবাই জানেন, আমাদের পেজে পোস্ট দেওয়া হয়েছিল বিষয়টা নিয়ে। তো ভাইয়া অনেক ব্যস্ত, তো তারপর আমাদেরকে আজকে সময় দিবেন, এজন্য স্পেশালি কনসেপ্টের পক্ষ থেকে ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। এবং আশা করব আজকে আমাদের এই লাইভ শো থেকে আপনারা বিসিএস এর প্রিপারেশন, ভাইয়ার এক্সপেরিয়েন্স শেয়ার করবেন এবং তার কিছু গুরুত্বপূর্ণ টিপস আমাদেরকে দিবেন। তো আশা করব যে আমাদের বেসিক লেভেল থেকে প্রিপারেশনটা কিভাবে নিতে হয় সেই বিষয়ে আমরা একটা মোটামুটি গাইডলাইন পাবো। তো ইরাজ ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আর দেরি না করে আমার মনে হয় শোটা শুরু করে দেওয়াটাই ভালো হবে। ফার্স্ট অফ অল আমি হ্যাঁ শুরু শিওর, করতে চাই। না পারমিশন তো ডেফিনেটলি। আমি একটা শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার জন্য এটা একটা অনার অবশ্যই। সো আমাকে ইনভাইট করার জন্য অনেক থ্যাঙ্কস। আর এরকম কোনো প্ল্যাটফর্মে এই ফার্স্ট টাইম আমার আসা, সো আই এম রিয়েলি অনার্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, আমি তাহলে এখানেই শেষ করছি। আমাদের হোস্ট নাইম হাসান কনসেপ্টের পক্ষ থেকে থাকছে, আর আজকে আমাদের গেস্ট আপনাদের সাথে শেয়ার করবে। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা শোটা কন্টিনিউ করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। তো ইরাজ ভাই, আপনি অনেক ব্যস্ত আমি জানি, তাও এর মধ্যে সময় দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আর বেশি সময় নিব না আপনার। তো ভাই, ফার্স্ট কোশ্চেন যেটা এখন মানে সচরাচর যে কোনো সত্যি চলছে, যে ভাই কোয়ারেন্টাইন কেমন কাটছে? এত ব্যস্ততার করোনা মধ্যে অফিস থাকে। আসলে আসলে অফিস সবকিছুই থাকছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুস্থ থাকা। হ্যাঁ, তো এটা আমরা সবাই মিলে সুস্থ থাকার চেষ্টা করছি এবং আশা করি সবাই ভালো থাকবো আল্লাহর রহমতে। এটাই আসলে প্রত্যাশা, চেষ্টা করছি ভালো থাকার। আর সবার জন্য দোয়া থাকবে যাতে সবাই ভালো থাকে, এটা আর কি। জি, থ্যাংক ইউ। তো ভাইয়া, নেক্সট যেটা জানতে চাচ্ছিলাম যে বিসিএস নিয়ে যেহেতু কথা, সো আগে আপনার এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই যে বিসিএস কেন আসা হলো বা বিসিএস এর প্ল্যানটা কিভাবে শুরু হয়েছিল, সেই গল্পটা আচ্ছা, যদি একটু আমরা শুনতে পারতাম সবাই। জি সেই গল্প বলতে গেলে ফার্স্টে যেটা বলতে হবে, আমি আসলে ব্যবসায় প্রশাসনের ছাত্র, বিবিএ এমবিএ করেছি আমি। তো ইউজুয়ালি যেটা হয় যে এই বিজনেস, এই ট্র্যাক থেকে সবাই সাধারণত কর্পোরেট সেক্টরেই খুব বেশি যায় আর কি। যেটা তো হয়তো আমার বন্ধুরা বেশিরভাগই সেখানেই গেছে, কিন্তু আমার যেটা ভাবনা ছিল যে আহ, যদি চাকরি করতে হয়, চাকরির পাশাপাশি চাকরি যে করবে এরকম প্ল্যান ছিল না, হয়তো নিজেও কিছু করার চিন্তা ভাবনা কিছু ছিল। তো আর যদি চাকরি করতে হয় তাহলে আমার কাছে যেটা মনে হতো যে একটা নির্দিষ্ট একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানকে সার্ভ করার থেকে অনেক লার্জ স্কেলে পুরো দেশকে সার্ভ করাটা অনেক বেটার। এটা এটা আমি একেবারে আমার পার্সোনাল প্রেফারেন্স আর কি, ইন জেনারেল অবশ্যই না। তো সেটা আমার একটা চিন্তা কাজ করতো। আর আরেকটা হচ্ছে ফ্যামিলি ট্র্যাডিশন, যেটা অনেকের ক্ষেত্রেই হয় যে আমার নিজের বাবা মা, আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই গভর্নমেন্ট সেক্টরে ছিলেন, তো সেই ইনফ্লুয়েন্সটা একটা ছিলই। এই সব মিলিয়ে আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তবে বিসিএস এর ওই দিনগুলো কেমন ছিল, মানে এই পড়াশোনা এত হেক্টিক, ওই ওই আহ ওই
ওই সময়টা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন যে ওই পড়াশোনার সময়টা দিকগুলো বা ওই আদার্স সময়টা কিছু করা হতো হ্যাঁ কিনা? হ্যাঁ ওকে, হ্যাঁ ওই সময়টার কথা যদি আমি বলি সেটা হচ্ছে যে আমার জন্য আরেকটু প্রেশারটা বেশি ছিল, কারণ হচ্ছে ওই একই সময় হচ্ছে আমি বিবিএ কমপ্লিট করে আমি এমবিএ এর জন্য এমবিএ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে পড়ার একটা স্বপ্ন ছিল আমার অনেক দিনের। সো এবং ইনফ্যাক্ট ওটাই ছিল আমার ফার্স্ট টার্গেট, বিসিএসটা ছিল তারপরে। মানে আমার প্রথম ইয়ে ছিল যে আইবিএ তে চান্স পেতে হবে এনিহাউ। জি, তো জি, এই জি। দুই আচ্ছা, আচ্ছা। কোইন্সিডেন্টালি আমার এই দুইটা পরীক্ষা একই সময় হয়ে যাওয়াতে আমার জন্য প্রেশারটা আরেকটু বেশি ছিল। হ্যাঁ, I তো see. এই দুটো মিলিয়ে একটু হিমশিম খাওয়ার মতো অবস্থা ছিল বলা যায়। আচ্ছা, তারপর আচ্ছা। আর কি আল্লাহর মতো হয়ে গেছে এবং দুটোই হয়ে গেছে, এটাই আর কি বড় কথা। হ্যাঁ, যাক, এটাই। আলহামদুলিল্লাহ। ওকে। আ তো ভাইয়া একটা বেসিক কোয়েশ্চেন যেতে চাই সেটা হচ্ছে যে হুম সবার একটা ধারণা কম থাকে যে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে, যে হুম বিসিএস এর কোন পার্টে কোন মার্ক, প্রিলিতে কত। হুম অনেকে জানে হয়তো বা অনেকে জানে না বা অনেকে কনফিউশনে ভোগে। সো এই জিনিসটা একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে ভাইভাতে তারপর হচ্ছে রিটেন এবং প্রিলি আচ্ছা। এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কত এবং কোন জায়গায় কি মার্কসটা কতটা ভ্যারি করে হচ্ছে একটা ক্যাডার হওয়ার জন্য, সেটা যদি একটু আমাদের একটু বিস্তারিত বলতেন। বেসিক্যালি প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমি কিন্তু 30তম বিসিএস এ আমি টিকেছিলাম। দ্যাট মিনস প্রায় এখন বোধহয় 39-40 এগুলো সার্কুলার জি, জি, হচ্ছে বা জি। চলছে। আর তো 30 এর হ্যাঁ, জি। তো আমারটা কিন্তু সেই হিসেবে বেশ আগে। আমি পরীক্ষা আমি দিয়েছিলাম 2010-এ, জি, আর জি, জি। জয়েন করি 12-তে। তো এর মধ্যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর কি আচ্ছা, বিসিএস কারিকুলামে। আমাদের সময় প্রিলিমিনারি হতো 100 জি, মার্কে, আর এখন সম্ভবত হচ্ছে যেটা 200 মার্কে। জি। হ্যাঁ, আর রিটেন 200 অলমোস্ট সেমই মার্কের জি। আছে। হ্যাঁ হ্যাঁ, ভাইভাও সেম আছে। তো প্রিলিমিনারি যেটা হচ্ছে বাংলা সাহিত্য নিয়ে থাকে, বাংলা ভাষা সাহিত্য, ইংলিশ নিয়ে যেটা থাকে, ম্যাথ, তারপরে সায়েন্স, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, যেটাকে এই সংক্ষেপে জেনারেল নলেজ বলা যায়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই বিষয়গুলো। আর রিটেনে তো ঠিক আমাদের সময় যেরকম ছিল সেরকমই, যে বাংলা 2 পেপারে 200 মার্কস, ইংলিশে 200, বাংলাদেশের উপরে থাকে 200 মার্কস, ইন্টারন্যাশনাল 100, আর হচ্ছে ম্যাথ প্লাস মেন্টাল অ্যাবিলিটিস মানে যেটাকে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলা যায়, এই দুটো মিলে হচ্ছে 100, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 100। আর আরেকটা হচ্ছে যারা টেকনিক্যাল ক্যাডার, এটা হয়তো তুমি পরবর্তীতে আড্ডায় আনবে, যে যারা টেকনিক্যাল ক্যাডার, স্পেশালি তোমরা যারা ইঞ্জিনিয়ার বা এরকম যারা, জি, জি, জি। হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য তো টেকনিক্যাল ক্যাডারের একটা আলাদা ব্যাপার থেকেই যায়। তো সেই টেকনিক্যাল ক্যাডারের জন্য জি, আবার জি। আলাদা ওই যার যার যে সাবজেক্ট সেটার উপরে 200 মার্কের পরীক্ষা হয়, তাদের জন্য আবার বাংলা এক সাবজেক্ট কম হয়, এরকম একটু অ্যাডজাস্ট করা আছে। আর ভাইভাটা তো জি, সবার জন্যই সেম 200 মার্কের, মোরলেস জি, জি। এরকমই আর কি। ওকে। আ ভাইবা দিয়ে আমি একটু শুরু করতে চাই। রিটেন প্রিলিতে হ্যাঁ, পরে আসছি। যে অলরাইট। ভাইবাতে অনেক কনফিউশন থাকে যে কোয়েশ্চেন মানে কেমন টাইপ হবে, আমি প্রিপারেশনটা কি নিব ভাইবাতে। আ প্রিলিতে একটা মানে একটা ধাপ থাকে হুম যে হুম এগুলো হুম হুম। করলে একটা আমার আইডিয়া হয় যে না আমি এটা করতে পারবো বা এটা এটা হয়তোবা করতে আমার পারবো, একটা রাইট। কিছু। হুম হুম জি, জি। রিটেনও সেম। দেখা গেছে যে বিগত বছর কোয়েশ্চেন করলে হয়তোবা কিছু কমন আসবে বা একটা ধারণা থাকে যে আমার আ চলে আসবে কিছু একটা বা পারা যাবে। বাট হুম হুম ভাইবা এমন একটা প্লেস যেখানে মানে কোন ধরনের কোন আইডিয়া তো পরের কথা, মানে চিন্তাও করা যায় না কোন ধরনের হুম হুম। কোয়েশ্চেন আসবে। তবুও একটা এক্স্যাক্টলি। ব্যাপার কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক জিনিসপত্রগুলো থাকে। ইভেন হচ্ছে যে হুম। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তবে আপনার মুখে শুনতে যাচ্ছি যে ভাইবার জন্য যদি কেউ প্রিপারেশন নিতে চায়, সো সেই দিকটা আপনি যদি আলোচনা করতেন আরকি ফার্স্টে। আমার কাছে যেটা মনে হয় তুমি একেবারে পারফেক্ট কোয়েশ্চেনটা করেছো, বিকজ রিটেন বা প্রিলিমিনারি যেটাই বলো, মানে যদি আমি কিছু আগের বছরের কোয়েশ্চেন দেখি, জি, গাইড দেখি, কিছুটা আইডিয়া হলেও পাওয়া যায়। হ্যাঁ, জি, জি, জি। কিন্তু ভাইবাটা হচ্ছে সব থেকে আনপ্রেডিক্টেবল, সব থেকে সেন্সিটিভ, এবং আমার কাছে মনে হয় যে অনেকের ফেইট অ্যাকচুয়ালি পেন্ডুলামের মতো সুইং করে হচ্ছে ভাইভাতে। তো সেই জি, ক্ষেত্রে ভাইবাটা আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং। সো জি, মানে তোমার অ্যাসেসমেন্ট পারফেক্টলি অলরাইট। ভাইভাতে আসলে লাকেরও কিছু ব্যাপার থাকে, আবার নিজের উপস্থিত বুদ্ধিরও কিছু ব্যাপার থাকে। যেমন লাকের কথা যদি বলি, অনেকগুলো বোর্ড থাকে, যেটা হয়তো তোমরা কম বেশি সবাই জানো, যে জি, জি, তোমার 8-10টার মতো বোর্ড ভাগ করা থাকে, এক একজনের রোল নাম্বার অনুযায়ী এক একটা বোর্ডে পড়ে। তো কোনো ভাইভা বোর্ডে দেখা যাচ্ছে যে খুব কড়া কোনো ওই দিন এক্সামিনার পড়লেন, বা আবার কোনো ভাইভা বোর্ড হয়তো কিছুটা রিল্যাক্সড, আবার কেউ হয়তো কিছুটা প্রেডিক্টেবল কোয়েশ্চেন জি, করে, কেউ হয়তো একেবারে আনপ্রেডিক্টেবল এমন জি, কিছু জি, কোয়েশ্চেন করবে যেটা যতই প্রিপারেশন নাও না কেন কোনো লাভ হবে না। আবার কেউ হচ্ছে যে অ্যানালিটিক্যাল টাইপের কোয়েশ্চেন করে, যে একটা কনসেপ্ট দিলে এই বিষয়ে তুমি কি ভাবছো, কি মনে করছো। তো আবার কেউ হচ্ছে একদম ওই সেই গদবাঁধা সন তারিখ, এটা কত সালে হয়েছিল, এটা কত তারিখে হয়েছিল, এটা কি কি। তো এগুলো অনেক রেঞ্জ, মানে ভাইভা বোর্ড টু ভাইভা বোর্ড অনেক 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 ডিফার করে। সেক্ষেত্রে লাক অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর যেটুকু নিজের হাতে সেটা হচ্ছে যে, হ্যাঁ যেটুকু নিজের হাতে সেটা হচ্ছে যে উপস্থিত বুদ্ধিটা খুব ইম্পর্টেন্ট এইখানে।
আরেকটা বিষয় খুবই নার্ভাস না হওয়াটা, কারণ ভাইভা বোর্ডের একটা মূল উদ্দেশ্য থাকে যে অ্যাকচুয়ালি তোমার মেন্টাল স্ট্রেংথটা জাজ করা, প্লাস প্রেশার দেবে, তোমাকে অনেক নার্ভাস করে ফেলার চেষ্টা করবে এবং দেখবে যে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে তুমি কিভাবে রিয়াক্ট করছো, তুমি টেম্পার লুজ করছো, নার্ভ লুজ করছো, নাকি খুব ঠান্ডা মাথায় একেবারে ধৈর্য ধরে এবং নিজের নার্ভ ধরে রেখে খুব স্মার্টলি হ্যান্ডেল করছো। ওনারা কিন্তু ঠিক এটা দেখতে চায় না সবসময় যে তুমি বিষয়টা জানো কিনা বা তোমার এটা জানা আছে কিনা। ম্যাক্সিমাম টাইমে ওনাদের ফোকাসটা থাকে জানুক বা না জানুক সেটা সমস্যা না, কিন্তু সেই চাপের মধ্যে, এই প্রেশারের মধ্যে বা এই ক্রিটিক্যাল অবস্থায় সে কিভাবে হ্যান্ডেল করছে, এক্স্যাক্টলি, এবং সে নার্ভাস হচ্ছে কিনা, তার স্মার্টনেস কতটুকু, বা সে ডিল করছে কিভাবে, এই মেন্টাল অ্যাপটিটিউড যেটা, এইটাই অনেক সময় বেশি দেখে। মানে আমি প্রশ্নের উত্তরটা জানি কি জানি না, এটা অনেক সময় মাইনর হয়ে যায়। সো ওই যে হ্যাঁ, নার্ভস লুজ না করা, স্ট্রং থাকা, কনফিডেন্ট থাকা এবং স্মার্টলি ডিল করা, উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক ট্রিকি সিচুয়েশন থেকে ওভারকাম করে আসা, এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইভা বোর্ডে। এগুলো নিজের হাতে আর কি, আর কিছুটা তো লাগ থাকে যেটা বললাম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। একটা কমন কোশ্চেন থাকে সবার যে প্রিলি আর রিটেনের প্রিপারেশন কি একসাথে নিব নাকি আলাদা আলাদা নিব বা কিভাবে নিব? আচ্ছা, এই জিনিসটা যদি একটু সবাইকে একটু বিস্তারিত বলতেন। আমি আমার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করি। হ্যাঁ, জি শিওর। ওই আমি যেটা বললাম যে আমার দুইটা পরীক্ষা একসাথে ছিল, এই জন্য ওই প্রিলি রিটেন সবকিছু একসাথে প্রিপারেশন নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমার কাছে যেটা মনে হয়, আসলে একটা কথা আমি বলে নেই যে আমি এখন যে এই মুহূর্তে যেটা বলছি বা আমার যে অভিজ্ঞতা শেয়ার করছি, এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়তো ইউজফুল ছিল, আমার জন্য এটা অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে। মানে এটা তো আমাদের পার্সন টু পার্সন স্ট্রেংথ ভ্যারি করে, উইকনেস ভ্যারি করে, চ্যালেঞ্জ ভ্যারি করে, তাই না? পার্সপেক্টিভ অন্যরকম এক এক। এক্স্যাক্টলি, এক একজনের স্ট্রেংথ এক এক রকম, এক একজনের উইকনেস এক এক রকম, প্রিপারেশনের ধরন হয়তো এক এক রকম হতে পারে। আমার যেটা ছিল, আমি মনে করেছিলাম যে আমি স্টেপ বাই স্টেপ আগাবো, একবারে প্রিলি রিটেন ভাইভা সবকিছু নিয়ে মাথার মধ্যে একদম জ্যাম করে ফেলে, একদম সবকিছু একদম স্টাক হয়ে মানে করে ফেলে কোনো প্রয়োজন নেই। আমি তার থেকে ওয়ান বাই ওয়ান আগাই। হ্যাঁ, ফুটবলে বা ক্রিকেটে বিশ্বকাপে যেরকম আমরা বলতে শুনি না যে ওয়ান ম্যাচ বাই ওয়ান ম্যাচ, তো সেরকম নিয়েছিলাম বিষয়টাকে, যে প্রিলি আগে পাস করি, প্রিলি টিকি, যদি ভালো ভালো হয় দেন না হয় পরবর্তীতে আমি প্রায় মিনিমাম 6 মাস টাইম পাবো, সেই সময়টা না হয় আমি ভাইভা নিয়ে রিটেন নিয়ে মাথা ঘামাতে পারবো। আবার রিটেন যখন টিকলাম তখন আমি চিন্তা করলাম যে না, এবারে ভাইভা নিয়ে যদি কোনো কিছু মাথা ঘামানোর প্রয়োজন আছে সেটা। আমার কাছে মনে হয় ওয়ান বাই ওয়ান স্টেপ আগানো ভালো একসাথে সবগুলো, কারণ হচ্ছে যে প্রিলি আর রিটেনের প্রিপারেশনের প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট, ভাইভার আবার আরেকটু ডিফারেন্ট। সো সবগুলো একসাথে হলে আমার কাছে মনে হয় একটু হ্যাফাজার্ড অবস্থা, একটু এলোমেলো হয়ে যেতে পারে। আই প্রেফার ওয়ান বাই ওয়ান আগানোটা ভালো। ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে যদি আমরা জানতে চাই রিটেন আর প্রিলি প্রিপারেশনটা মানে কোত্থেকে ঠিক শুরু করা উচিত এবং কি দিয়ে শুরু করা উচিত? যে অনেকের থাকে যে বাংলা, ইংলিশ, নাকি আমি সাধারণ জ্ঞান পড়বো, কারণ সাধারণ জ্ঞান ভ্যাস্ট সিলেবাস, এটা কভার করা আমার মনে হয় না একজন মানুষের পক্ষে সবকিছু সম্ভব। তো কোত্থেকে শুরু করলে এবং কিভাবে শুরু করলে, কিভাবে আগালে একটা পারফেক্ট প্রিপারেশন নিয়ে আমি হলে যেতে পারবো, সেই যেটা যদি একটু বলতেন। ওই আবারও ওই পুরোনো কথাটা বলতে হচ্ছে যে এটাও পার্সন টু পার্সন ভ্যারি করবে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করে বলি। জি আমি বোধহয় বেটার একদম শুরু থেকে আমি কিভাবে করেছি এটা বললে আমার মনে হয় কিছুটা গাইডলাইন আমি দিতে পারবো। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি যেটা করেছিলাম, যখনই ডিসিশন নিলাম যে বিসিএস দিচ্ছি, আমি সরাসরি নীলক্ষেত চলে গেলাম। নীলক্ষেত গিয়ে আমি কিছু না, কোনো বই টই গাইড কিছু না, জাস্ট আগের বছরের প্রশ্ন পাওয়া যায় না একসাথে, প্রশ্ন ব্যাংক টাইপের, তো ওইগুলো আমি কিনলাম জাস্ট কোয়েশ্চেনগুলো দেখার জন্য। যে আমার ওই মুহূর্তে কোনো আইডিয়াই ছিল না যে বিসিএস কি আসে, কি টাইপের কোয়েশ্চেন আসে, কিছুই আমি জানতাম না। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট প্রশ্নগুলোর একটা গাইড বই কিনলাম, যেখানে গত 10 বছরের বা 12 বছরের প্রশ্ন পাওয়া যাবে। এইটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আমি জানি না সবাই এভাবে প্রিপারেশন নেয় কিনা। আমার কাছে মনে এভাবে নিলে সুবিধা হয়, কারণ প্রশ্নটা দেখলে তোমার যেটা হবে একেবারে ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে। ফর এক্সাম্পল, তোমাকে বলা হলো বাংলায় 200 মার্কসের পরীক্ষা হবে, বাট তুমি কিন্তু জানো না যে বাংলায় কি আসবে। বাংলায় কি তোমাকে রচনা লিখতে দিবে, নাকি প্রবন্ধ লিখতে দিবে, নাকি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন করবে, ইউ ডোন্ট নো সিম্পলি এনিথিং। তো প্রশ্নটা দেখলে আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি বাংলায় এই জিনিসগুলো থাকে, এই লেখকের বই জানতে চাই, এই গ্রামাটিক্যাল ব্যাপার আসে, ইংলিশেও তাই, ম্যাথেও তাই, সায়েন্সেও তাই। কারণ বাংলা বলা হলো বা ইংলিশ বলা হলো, আমি তো ইংলিশে যা আছে সারা পৃথিবী সব নিশ্চয়ই পড়বো না, তাই না? সো প্রশ্নগুলো দেখলে যেটা হয় যে একটা ক্লিয়ার আইডিয়া হয় যে না, আমার শুধু বাংলার এই জিনিসগুলো দেখতে হবে, ইংলিশে আমার এই জিনিসগুলো দেখতে হবে, এর বাইরে আমার অন্য কিছু দেখার দরকার নেই। 10-12 বছরের কোয়েশ্চেন দেখলে ইউ গেট এ ক্লিয়ার পিকচার। হ্যাঁ, তো এরপরে প্রশ্ন দেখার পরে তোমার যেটা নেক্সট করা উচিত সেটা হচ্ছে যে আচ্ছা, প্রশ্ন তো দেখলাম যে এই বিষয়গুলো আসে, এই বিষয়গুলোর কোন বিষয়টাই আমার খুব ভালো দখল আছে, যেটা আমার কম পড়লেও হবে, আর কোনগুলো আমি দুর্বলতা মনে করছি এবং আমার ওই জায়গাটাতে বেশি ফোকাস করা উচিত। ফর এক্সাম্পল, বাংলার কথা আমি যদি বলি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে বাংলায় উদাহরণ হিসেবে আমি দেখা যাচ্ছে যে গ্রামারে হয়তো আমি খুব ভালো, এটা আমার তেমন প্রিপারেশন না নিলেও হবে, অল্প একটু দেখলেই হবে। কিন্তু ওই যে কোন বই কে লিখেছে, কত সালে হয়েছে, এই কি সেই কি, তারিখ সন, ইতিহাস, বাংলা সাহিত্যের, এগুলো হয়তো আমার তেমন কিছুই জানা নেই। প্রশ্ন দেখে আমি যেটা বুঝলাম,
তখন আমার ওইভাবে ঠিক করতে হবে যে না, যে বিষয়গুলো গত 10-12 বছর এসছে তার মধ্যে এই জিনিসটা আমি ভালো পারি, এই জিনিসটা তেমন পারি না, অতএব এইটা আমার বেশি পড়তে হবে, ওইটা আমার কম পড়তে হবে। সাবজেক্টের ভিতরেও তাই দেখা যাচ্ছে যে অঙ্ক যা দেখছি আমি গত 10-12 বছরে, এগুলো আমি চোখ বন্ধ করে এখনই করে ফেলতে পারবো, অতএব আমার ওইটার পিছনে সময় নষ্ট করা লাভ নাই। আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে ইংলিশে যেটা সেটা আবার আমি তেমন কিছুই বুঝতে পারছি না, এখানে আমার অনেক প্রিপারেশন নিতে হবে। তো ওইভাবে প্রশ্নটা কিনে একটা 10-12 বছরের প্রশ্নগুলো স্টাডি করে আমার মনে হয় শুরুতে একটা স্ট্র্যাটেজি ঠিক করে নেওয়া ভালো, যে না আমি এই সাবজেক্টে দুর্বল দেখা যাচ্ছে, বা বাংলাতে যেরকম কোশ্চেন আছে সেগুলো ঠিক আমার দখল নেই, অথবা বাংলায় আমি খুব ভালো পাচ্ছি কিন্তু অঙ্কে দেখা যাচ্ছে এই টাইপের অঙ্ক আমি পারি না। তো ওইভাবে শুরুতে একটা স্ট্র্যাটেজি করে নিলে দেন প্রিপারেশন নেওয়াটা আমার মনে হয় যে সুবিধা হয়। এলোমেলো আগানোর থেকে এটা অনেক বেটার আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ ভাই আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য। তো ভাইয়া আরেকটা কমন কোয়েশ্চেন থাকে আমাদের এখন স্টুডেন্টের মধ্যে, যে ইঞ্জিনিয়ারিং হোক, ডক্টর হোক, বা হচ্ছে নর্মাল যে কোনো মাদ্রাসা নিয়ে লেখাপড়া করছে, কোয়েশ্চেন হচ্ছে যে আমি প্রিপারেশনটা কবে নেওয়া শুরু করব? আমি বিসিএস দিব, আমার প্রিপারেশনটা কখন থেকে নিলে আমি একজন পারফেক্ট এক্সামিনার হতে পারবো, যে আমি পরীক্ষার্থী হচ্ছে আমি এটা পারফেক্ট ভাবে আমি সব রেডি করতে পারবো? পারফেক্ট কেউই হতে পারে না, বাট চেষ্টা করো আর কি, যে না আমি 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 কনফিডেন্ট পাবো যে না, জি জি জি, যে আমি কনফিডেন্ট পাবো যে আমি এখন একটা পরীক্ষার্থী হিসেবে বিসিএস এর জন্য প্রাপ্য। তো এইটা যদি আমাদের একটু বলতেন যে কখন থেকে ঠিক শুরু করা উচিত আপনার লাইফ এক্সপেরিয়েন্স থেকে। আচ্ছা, আমি একটা শুরুতে যেটা বলবো যে বিসিএস নিয়ে অনেক মিথ চালু আছে, অনেক রকমের কথা শোনা যায়, কিংবদন্তি টাইপের কথাবার্তা আর কি। যেমন এমন অনেকের সম্পর্কে শুনি যে সে পড়ছে ক্লাস 9 এখন থেকে নাকি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করছে, আবার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, হ্যাঁ, কিন্তু এখন থেকে নাকি সে বিসিএস এর জন্য পড়া শুরু করছে। আবার দেখা যাচ্ছে ক্লাস 5 এর স্টুডেন্টের মা-বাবা প্রেসার দিতে তো কিন্তু বিসিএস এ সিম্পলি আমার কাছে জিনিসটা হাস্যকর মনে হয়। মানে এটাকে জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নেয়ার, এইভাবে নেওয়ার কিছু নেই বিষয়টার মধ্যে। মানে মনে হচ্ছে যে সব জীবন যৌবনের সবকিছু একটার পিছনে উৎসর্গ করে দিচ্ছে এরকম একটা ব্যাপার। এটা আমার কাছে কমপ্লিটলি রং অ্যাপ্রোচ মনে হয়। ইউনিভার্সিটি লাইফ আমার মতে যখন তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, বিসিএস নিয়ে মাথা ঘামানোরই দরকার নেই আমার কাছে মনে হয়। সিম্পলি তুমি তোমার ইউনিভার্সিটি লাইফ এনজয় করো, তোমার যেটা সাবজেক্ট সেটা নিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এট দ্য সেম টাইম ইউনিভার্সিটি লাইফটা এনজয় করো। দেন যখন তোমার গ্রাজুয়েশন হয়ে যাচ্ছে, তারপর আসলে বহুদিন পাওয়া যায় যদি কেউ ভালোভাবে প্রিপারেশন নেয়, ওই কয়টা দিনই এনাফ। ওই আমার ফার্স্ট ইয়ার থেকে ক্লাস 9 থেকে এই এরকম মানে সেই রূপকথার গল্পের মতো প্রিপারেশন নেওয়ার কিচ্ছু নাই আমার কাছে। সিম্পলি মনে হয় দিস ইজ টোটালি অ্যাবসার্ড। হ্যাঁ, এবং এটা একটা প্রেশার ক্রিয়েট করে। যেমন আমরা অনেক সময় শুনতে পাই, এই তুমি কি করছো, তোমার পাশেরও তো ফার্স্ট ইয়ার এখন থেকে সে কারেন্ট অ্যাফেয়ার্স কিনে পড়া শুরু করছে। এটা আরো একটা মেন্টাল একটা প্রেশার, এবং এটা আরো ডিমোটিভেট করে ফেলে। আমার কাছে মনে হয় যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে দেন যদি কেউ ফাইনালি ডিসিশন নেয়, এখানে আবার দুটো অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে যে না ঠিক আছে বিসিএস দেয়া যায়, দেই, অনেকেই দিচ্ছে, সবাই দিতে বলে। আরেকটা হচ্ছে যে না আমি ডিটারমাইন্ড, আমি দিব, দিয়ে টেকার চেষ্টা করবো। যদি কেউ ডিটারমাইন্ড হয় তাহলে আমার কাছে মনে হয় যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তারপরে প্রিপারেশন নেওয়া উচিত। এবং ওই যে শুরুতে যেটা বললাম যে স্টেপ বাই স্টেপ প্রথমে প্রিলি নিয়ে আগানো উচিত, দেন টেকে গেলে তারপর রিটেন নিয়ে, তারপরে এভাবে। কিন্তু ওই এত ঘন্টা পড়তে হবে, তখন থেকেই পড়তে হবে, এইগুলো আমার কাছে একটা মনে হয় যে সঠিক অ্যাপ্রোচ না। আরেকটা জিনিস বলি, যে কতক্ষণ পড়তে হবে এটা নিয়ে, এটাও একটা মিথ আছে। আমি আমার এক্সপিরিয়েন্স বলি, কতক্ষণ পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ, এটাও একটা মিথের মতো, যে অনেকেই বলে দৈনিক 12 ঘন্টা 14 ঘন্টা না পড়লে হবে না, 18 ঘন্টা হবে না। হ্যাঁ, আমি কিন্তু একটু লেট কামার। মানে আমি বিসিএস যখন ফর্ম কিনি তখন আমি জানতাম না বিসিএস এ অ্যাকচুয়ালি কি থাকে। আমি ওই যে বললাম না বাসার ইয়েতে, সেই হিসেবে লেট কামার বলা যায়। তো আমি এক সিনিয়র একজনকে জিজ্ঞেস করলাম, সে আগের বছর দিচ্ছিল অলরেডি, তখন তার ভাইভা বোধহয় কিছুদিন পরে, এরকম একজনকে, এবং সে খুব সিরিয়াস, এই জন্য তার কাছে পরামর্শ চাইতে আমি গেলাম যে আচ্ছা প্রিপারেশন, বা ঠিক এক্স্যাক্টলি তুমি যে কোয়েশ্চেন গুলো আমাকে করছো এই কোয়েশ্চেন গুলো আমি তাকে করলাম, হ্যাঁ, যে আসলে পড়াশোনা কিরকম করতে হয়। তো উনি বললেন যে 14 থেকে 16 ঘন্টা নিচে দিনে পড়লে বিসিএস হওয়ার কোনো চান্স নেই। একদম খুব শক্ত মুখে এরকম একটা অ্যান্সার দিলেন। হ্যাঁ, তো আমি তো ওইখানেই দশ হাত পানির নিচে, যদি কি বলে দিনে 14 থেকে 16 ঘন্টা, তো মনে হয় মানে জীবনে কোনোদিন পড়ি নাই, পড়ার প্রশ্নও নাই, পড়ার স্বপ্নও নেই, ইচ্ছাও নেই, কিছুই না। কিন্তু উনি একদম এমন ভাবে বললেন যে এর 1 মিনিট কম পড়লেও মনে বিসিএস আমি টিকবো না। আমি বললাম আপনি কি ওইভাবেই পড়ছেন? হ্যাঁ, আমি বললাম যে আপনি কি এভাবেই পড়ছেন 14 থেকে 16 ঘন্টা দিনে? বলে না, আমি 18 ঘন্টা করে পড়ছি দিনে। সো আমি তখন 10 হাত পানির নিচ থেকে 20 হাত পানির নিচে। হ্যাঁ, তো আমি ওনার সাথে আর কোনো কথা বাড়ালাম না। আমি গেলাম আরেকজনের কাছে, আমার ইউনিভার্সিটি আরেক বড় ভাইয়ের কাছে। সে বললো যে না, উনি একটু বাড়িয়ে বলেছে, দিনে 10-12 ঘন্টা পড়লেই হয়। তো এইটাও যথেষ্ট আমার জন্য, কয়েক হাত পানির নিচে চলে যাওয়ার মতো অবস্থা। দিনে 10-12 ঘন্টা পড়তে হবে বিসিএস এর জন্য। আমার কাছে মনে হয় এরকম যতজনের কাছে পরামর্শ চাইতে যাবে মানুষজন, বা তোমরা যখনই যাবে, এরকম অনেক গ্রুপ কথা শুনবে, অনেক কিংবদন্তি, এই সেই, কমপ্লিটলি অ্যাবসার্ড। কারণ হচ্ছে তোমার বেসিকটা এখানে ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, তোমার একেবারে সেই শিশু বয়স থেকে ক্লাস 1 থেকে শুরু করে
তুমি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার পর্যন্ত গেছো, তাই না? এর মধ্যে ইংলিশে অনেক ডেভেলপ হয়েছে তোমার, বাংলায় অনেক ডেভেলপমেন্ট হতে হয়েছে, অঙ্কে অনেক ভালো করেছে। তো এইটার উপরে ডিপেন্ড করে যে তোমার বেসিক কতটা স্ট্রং, তার উপরে ডিপেন্ড করে যে তোমার বিসিএস এর জন্য আলাদা করে কতটুকু প্রিপারেশন নিতে হবে। এমন হতে পারে যে কেউ ম্যাথে আর সায়েন্সে, ম্যাথে সায়েন্সে বা ইংলিশে এত ভালো, তার হয়তো দিনে 1 ঘন্টা পড়লেই এনাফ। আবার কারো হচ্ছে যে না, আমার স্টুডেন্ট লাইফে আমি ইংলিশটা নিয়ে খুব একটা ফোকাস দেইনি, বা ম্যাথে আমি একটু উইক ছিলাম, তো ম্যাথটাতে আমার একটু ফোকাস দিতে হবে। এটা ওইভাবে আসলে ঠিক করতে হবে যে না, আমার কোথায় উইকনেস, কোথায় স্ট্রেংথ, বা আমার বেসিক কতটা স্ট্রং, এটার উপরে ডিপেন্ড করে। তা আমার কাছে মনে হয় যদি স্টুডেন্ট লাইফে যদি কারো বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্সের এগুলো বেসিক যদি ভালো থাকে, ওই 12 ঘন্টা, 14 ঘন্টা, 10 ঘন্টার হিসাব একেবারে আননেসেসারি। সিম্পলি আমার এটা দরকার, ওইটা পড়বো। তাতে যদি দিনে আমার 10 মিনিট পড়ে হয়, দ্যাটস এনাফ। আমার রূপকথার গল্প হওয়ার কোনো দরকার নাই যে দিনে আমার 12-14 ঘন্টা পড়তে হবে। বরঞ্চ এটাতে শুরুতে একটা প্রেশার চলে আসে, একটা মানে অনেকেই মোটিভেশন ওখানেই হারিয়ে ফেলে যে এতক্ষণ পড়তে হবে ভাই, এত পড়ার মধ্যে, হ্যাঁ এত পড়ার মধ্যে আমি নাই। অনেকেই ওইখানেই মোটিভেশনটা লুজ করে। সো এটা একটা, এটা রং এবং ডিমোটিভেটিং বিষয়টা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ভাই যে ইংলিশ তো বেসিক ইংলিশ সবাই পারি, বাট আমরা যদি একটু বা লিটারেচারের দিকে যাই, বা হচ্ছে ইংলিশের একদম ওর যে জিনিসগুলো ওগুলো যদি জানতে চাই, এগুলো সবাই হয়তো প্রিপেয়ার থাকে না আগে থেকে। তো সেক্ষেত্রে ইংলিশের জন্য যদি কোনো আলাদাভাবে প্রিপারেশনের কোনো ব্যবস্থা মানে আপনার জানা থাকে বা আপনি নিয়েছেন, ইংলিশটা কোনোভাবে জাস্ট পুঁথিগত বিদ্যা, মানে আমি বই থেকে পড়ছি, ওই বই থেকে বসে বসে আমি নাউন প্রোনাউন অ্যাডভার্ব পড়তেছি, ফ্রেজ ইডিয়ম পড়তেছি, ব্যাপারটা এরকম না হয় যদি অন্য কোনো ভাবে ইংলিশটাকে মানে আয়ত্ত করা যায়। সো সেটা যদি একটু আমাদেরকে খুলে বলতেন। আচ্ছা, তো ইউজুয়ালি এই সময় যারা তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছো, এটা তো তোমাদের সেরকম একটা গ্রুপ, তাই না? তো ইংলিশ মিডিয়াম তোমাদের দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিগুলোতে এখন মানে ইংলিশ মিডিয়ামে তো পড়াশোনা হচ্ছে, ইংলিশে আমরা এক্সাম দিচ্ছি। তো একটা বেসিক লেভেল কিন্তু সবারই থেকে যায়, 19-20 সবার একটা বেসিক লেভেল থাকে। আর এরপরে আমার কাছে যেটা মনে হয়, আমার পার্সোনালি যেটা উপকার হয়েছিল, আমি ওই সময় আইবি এর প্রিপারেশন নিচ্ছিলাম এমবিএ অ্যাডমিশন টেস্টের জন্য। তো এই আইবি এর এমবিএ অ্যাডমিশন টেস্টের ইংলিশ সেকশনটা খুব টাফ হয়, খুবই টাফ। তো ওইটার জন্য আমি যেহেতু প্রিপারেশন নিচ্ছিলাম, আমার এই জন্য আলাদা করে বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে হয়নি, ওটাতেই আমার কভার হয়ে গেছে। কিন্তু এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো এর বাইরে যেটা বলা যায়, আমরা তো এই সময় ইয়াং জেনারেশন, তোমরা প্রচুর মুভি দেখো, স্পেশালি হলিউডের মুভি, ইংলিশ নিউজ পেপার, ইংলিশ আর্টিকেলস, এগুলোর সাথে তো আমাদের খুব বেশি ইনভলভমেন্ট থাকে এই সময়টাই তো এখন এসবের যে ইনফরমেশন হাইওয়ের যুগ। সো আমরা প্রচুর মুভি দেখি, আমরা নিজেরাও তো ফ্রেন্ডের মধ্যে অনেক অনেক ইংলিশে কনভারসেশন হয়, ইংলিশে আমরা এভরিডে প্রতিনিয়ত আমরা ইন্টারনেট ইউজ করছি। প্লাস তার পাশাপাশি আমার কাছে মনে হয় যে কেউ যদি রেগুলার ইংলিশ নিউজ পেপার, জার্নাল পড়ে, প্লাস মুভি দেখার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওইটা কিন্তু স্পোকেন ফরম্যাটে অনেক হেল্প করে। হ্যাঁ, আবার নিউজ পেপার এক্স্যাক্টলি, হ্যাঁ, আবার নিউজ পেপারটা হচ্ছে গ্রামাটিক্যাল সাইডে অনেক হেল্প করে। তো ওইভাবে কিছু প্রিপারেশন নেওয়া যেতে পারে। ওই তুমি যেটা বলে যে টিপিক্যাল বই দেখে আমি মুখস্থ করছি, ওই পড়াশোনার বাইরে। হ্যাঁ, তো সেই ভোকাবুলারিটাও বাড়ে ভাই। এক্স্যাক্টলি, যদি নিউজ পেপারটা ভালোমতো পড়া যায়। সো নিউজ পেপারটা আমার কাছে মনে হয় এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। নিউজ পেপার, আর্টিকেলস, ইন্টারনেটে যে কোনো জিনিস আর্টিকেল পড়া, ইভেন নিউজ দেখাতে হবে টিভিতে, বিবিসি বা সিএনএন যেটাই ফলো করে হলো, লাইক রাতের বেলা আমি 10টার মধ্যে বসে বসে জাস্ট খেলে ওই আধা ঘন্টা আমার টাইম থাকবে যে আমি স্পোকেনটা শুনলাম, লিসনিংটাও শুনলাম। এই ক্ষেত্রে হয় কি যে খালি একদিকে ফোকাস না, ইংলিশটা পারলে আইএলটিএস অনেক হেল্প হয়, ফরেনে যাওয়ার জন্য অনেক হেল্প হয়, সব দিকেই। আর এই জিনিসটাতে হয় কি, আর এইভাবে যেটা অল্টারনেটিভ ওয়েতে যেটা লার্নিং, এটা অনেক বেশি মনে থাকে। ওই বই পড়ে মুখস্থ করলাম, 2 দিন পরে মনে থাকে না, কিন্তু যখন আমি শুনছি, বলছি, সেটা আবার রিয়েল লাইফে প্র্যাকটিস করছি, ওটা অনেক বেশি মাথার মধ্যে অনেক দিন থাকে। তো ভাই আমি সায়েন্সের ছেলেদের বা মেয়েদের জন্য যদি একটু আলাদাভাবে জিজ্ঞেস করতে চাই যে ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি বা ডক্টরেট পড়ার পাশাপাশি কতটা সময় হয়ে উঠে না, আমাদের রিপোর্টের একটা প্যারা থাকে, তো ল্যাব সাবমিশনের একটা প্যারা থাকে, ল্যাব থাকে, ল্যাব মিট থাকে। সো এই ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ডে যারা আছে, তো ইঞ্জিনিয়ার্স আর অলওয়েজ বিজি, রাইট? ইঞ্জিনিয়ার অলওয়েজ বিজি, এক্স্যাক্টলি। তো তো তাদের জন্য যদি ভাই আপনার স্পেশাল কোনো সাজেশন, যে মানে কোনো কিছু ভাবে কোনোভাবে তারা কিভাবে অন্যান্যদের সাথে কম্পিট করার জন্য নিজেদেরকে গড়ে তুলবে? আমার প্রথমেই বলবো যে আই লাইক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস। এটা কারণ হচ্ছে তারা অনেক বেশি ব্রিলিয়ান্ট। তো তুমি শুরু থেকে আমি যে জিনিসগুলো বললাম যে সবার স্ট্রেংথের উপর ডিপেন্ড করে যে আসলে কতটা প্রিপারেশন নিতে হবে বা কিভাবে নিতে হবে, আমি বারবার ফোকাস করলাম একটা জায়গায় না, যেটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অ্যাডভান্টেজ অনেক বেশি পায় বিসিএস এর ক্ষেত্রে। কারণটা হচ্ছে যে
ইউজুয়ালি ম্যাথ প্রচুর প্র্যাকটিস থাকে, তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে অনেক টাফ টাফ ম্যাথ করে তারা অভ্যস্ত, তাই না? তো ম্যাথের যে জি, জি। চর্চাটা দেখা যাচ্ছে যে নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অনেক সময় এইচএসসি পর্যন্ত ম্যাথের অভ্যাস থাকে, এরপরে দীর্ঘদিন হয়তো সে ম্যাথের সাথে তার কোনো সম্পর্ক থাকে না, আবার বিসিএস এর সময় গিয়ে আবার নতুন করে অনেক কিছু স্টার্ট করতে হয়। বাট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হচ্ছে যে ম্যাথের সাথে রেগুলার তাদের একটা ইনভলভমেন্ট থেকেই যায় এবং অনেক ক্রিটিক্যাল টাফ ম্যাথ অ্যানালাইসিস করে তারা ইউজ টু, তাই না? সো ম্যাথ সেকশনটা জি। আমার কাছে মনে হয় যে ইঞ্জিনিয়ারিং সেকশনদের যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা তাদের জন্য খুব পানি মনে হবে, বিসিএস এর ম্যাথ সেকশনটা একেবারেই সহজ মনে হবে আমার বিশ্বাস। ইংলিশটাও জি। তাই, যে আমার লাইফ এক্সপিরিয়েন্স বলে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ইংলিশে অনেক ভালো হয়, সো তার ইংলিশে অনেক অ্যাডভান্টেজ পাবে বলে আমার ধারণা। তাদের ক্ষেত্রে জি। ইংলিশ আর ম্যাথের প্রিপারেশনটা আমার ধারণা অনেক কম নিতে হয় অন্যদের থেকে, আমার ধারণা তাদের হয়তো বেশি ফোকাস করতে হয়। তাদের আবার কম ইনভলভমেন্ট থাকে ওই সন তারিখ, কবে কি হয়েছে, কোন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে, কোথায় বসে স্বাক্ষরিত হয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি। গাছতলায় না নদীর পারে কোন চুক্তি কোথায় কখন স্বাক্ষরিত হয়েছে, এগুলোতে হয়তো যুদ্ধ তাদের করতে একটু হয়েছে। এক্স্যাক্টলি, জি, তখন জি। আবার হচ্ছে যে ইনভলভমেন্টটা কম থাকে। So, ওই দিকটাতে আমার মনে হয় তাদের একটু জি। যদি কিছুদিন নাড়াচাড়া করে ম্যাথ আর সায়েন্সে, আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কোনো সমস্যা হওয়ার কথা। সো তার একটা কম্পিটিটিভ এজ একটা অবশ্যই পায় বিসিএস পরীক্ষায়, একটা অ্যাডভান্টেজ, একটা আপার হ্যান্ড ডেফিনেটলি তারা গেইন করে। সো এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ। তো ভাইয়া, একটা কোশ্চেন আসে যে জেনারেল ক্যাডার এন্ড টেকনিক্যাল ক্যাডার, এই হুম। এই দুটোর মধ্যে যদি একটু পার্থক্যটা সবাইকে একটু বুঝিয়ে দিতেন। অনেকে কনফিউশন থাকে যে ইভেন আচ্ছা টেকনিক্যাল ক্যাডারের জন্য প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, অতিরিক্ত কি হতে পারে, করা যেতে পারে। আচ্ছা, জেনারেল ক্যাডার বলতে যেমন আমি হচ্ছি কাস্টমস ক্যাডারে, তো আমাদের কাস্টমস হচ্ছে জেনারেল ক্যাডার। তো এরকম পুলিশ জি। জেনারেল ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল ক্যাডার, মানে এটা হচ্ছে জেনারেল ক্যাডার মিন করে যে কোনো সাবজেক্ট থেকে, বাংলাদেশের যে কোনো সাবজেক্ট থেকেই কেউ পড়ে আসুক না কেন, সে এটাতে এলিজিবল, সে এটাতে যদি পরীক্ষা দিয়ে চান্স পায় সেটাতে জয়েন করতে পারবে, বা যেটা বললাম। আর টেকনিক্যাল ক্যাডারটা হচ্ছে যে এটা আসলে খুব টেকনিক্যাল নলেজ লাগবে। ফর এক্সাম্পল রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, যেটা সড়ক ও জনপথ, হ্যাঁ, তো সেখানে জি, জি, হচ্ছে যে জি। ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ একজন যদি কেউ সোশ্যাল স্টাডিজ পড়ে এসে বলে আমি রোডস অ্যান্ড হাইওয়েতে কাজ করব, সে নিশ্চয়ই পারবে না। আবার কেউ যদি জি, বলে যে আমি আর্কিটেকচার নিয়ে কাজ করবো, বা যেমন পিডাব্লিউডি একটা ডিপার্টমেন্ট আছে আমাদের ক্যাডার, গণপূর্ত, জি, 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 যেটা হয়তো সরকারি সব অফিস টফিস তারাই বানায়, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জি, ব্যাপার থাকে, আর্কিটেকচারের ব্যাপার থাকে। এখন কেউ যদি এই সাবজেক্ট গুলোতে জি, পড়া না থাকে, সে তো নিশ্চয়ই এটা পারবে না। সো এই বিশেষ কয়েকটা অবশ্যই। ক্যাডারের জন্য ওই রিলেটেড সাবজেক্ট থেকেই পড়ে আসতে হবে, এবং সেই নলেজ না থাকলে সে এগুলোকে কাজ করতে পারবে না। যেমন ওই রোডস অ্যান্ড হাইওয়ে বললাম, তারপরে পাবলিক ওয়ার্কস যেটা বললাম, রেলওয়ে জি, জি, ইঞ্জিনিয়ারিং, জি, তো রেলওয়ের ইঞ্জিনিয়ারিং জি, এর বিষয়গুলো, তো এগুলোতে হচ্ছে ওই স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং নলেজ না লাগলে। আবার আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডার। শিক্ষা ক্যাডার হচ্ছে যে ওই সরকারি কলেজগুলোতে যারা বিভিন্ন সাবজেক্টের টিচার হয়, যারা হ্যাঁ লেকচারার হয়, যারা যেমন কেউ অ্যাকাউন্টিং এর টিচার হবে, তো সে তো অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট না হলে একটা কলেজে গিয়ে অ্যাকাউন্টিং পড়াতে পারবে না, অতএব তাকে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হতে হবে। তো এই স্পেশালাইজড ক্যাডারগুলোকে বলে টেকনিক্যাল ক্যাডার। দ্যাট মিনস তোমার ওই ফিল্ডে পড়াশোনা না থাকলে তুমি ওটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না বা এলিজিবল হবে না। সো ওগুলো হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। আর জেনারেল হচ্ছে যে যে কেউ আসতে পারবে, যেমন একজন ডাক্তার কিন্তু পরীক্ষা দিয়ে পুলিশে যেতে পারবে, কাস্টমসে আসতে পারবে, ফরেন অ্যাফেয়ার্সে যেতে পারবে। একজন ইঞ্জিনিয়ার কিন্তু চাইলে দুটাতেই অ্যাপ্লাই করতে পারছে, জেনারেল ক্যাডারও সে যেতে পারবে, সে কাস্টমস, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, ইনকাম ট্যাক্স সব জায়গায় যেতে পারছে, কিন্তু আবার আবার ইঞ্জিনিয়ারিং এও যেতে পারছে, তার যে টেকনিক্যাল ক্যাডার। সো ওই সাবজেক্টে যারা পড়ে তারা দুই দিকে যেতে পারবে, জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার। কিন্তু ওই সাবজেক্টগুলোতে যারা পড়াশোনা থাকবে না, তারা শুধু জেনারেল ক্যাডারে যেতে পারবে। যেমন আমি ছিলাম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট, আমি কিন্তু রোডস জি, অ্যান্ড হাইওয়েতে অ্যাপ্লাই করতে পারবো না, আমি শুধু আমাকে জেনারেলি অ্যাপ্লাই জি, করতে হবে। বিষয়টা এরকম এরকম আর কি। জি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। বিসিএস একটা কমন সমস্যা কি ভাইয়া, মানে ভ্যাস্ট সিলেবাস থাকে, পড়ার প্রেশার থাকে, টাইম কম থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে পড়া মনে থাকে না সবার। হুম একটা হুম। কমন প্রবলেম, কমন একটা কমপ্লেন, যে ভাই পড়া তো মন থাকে না। আমি 12 ঘন্টা পড়লাম, বাট পরের বারো হুম হুম। ঘন্টা যাওয়ার পরে তো না, 12 ঘন্টা ওই বারো পড়ার ঘন্টা দরকার, কি লিখছি, 12 12 ঘন্টা 12 ঘন্টা পড়ার দরকার নেই। আমি যেটা শুরুতেই বললাম, 12 ঘন্টা পড়লে এমনিতেই মনে থাকবে না। তো জি, জি, আচ্ছা, জি, পড়া এক্ষেত্রে আমি কিছু মেন্টাল সাইডের কথা বলি না, ওই খুব রেগুলার যে কথাগুলো আমরা শুনে থাকি সেগুলো বদলে। আমার পার্সোনাল ওপিনিয়ন এবং আমার ফিলোসফি হচ্ছে জাস্ট স্টে রিল্যাক্সড। বিসিএসটাকে জিহাদ হিসাবে নেওয়ার কিছু নাই, এটাই জীবনের একমাত্র ধ্যান জ্ঞান সাধনা না। এটা ছাড়াও এটা যদি কারো নাও হয়, তাও অনেক ভালো কিছু করার সুযোগ আছে। সো ইজিলি নেওয়া আমার কাছে মনে হয় বিষয়টা অনেক, যে হ্যাঁ আমি দিচ্ছি, দিলে হলে ভালো, না হলেও আফসোস করার কিছু নাই, মরে যাওয়ারও কিছু নাই, সামনের বার আবার দেবো, না হলে নাই। সো ইজিলি নিয়ে অল্প পড়লাম, জাস্ট বাট ফোকাস হয়ে স্ট্র্যাটেজিক ওয়েতে আগালাম, মানে এলোমেলো 14 ঘন্টা না পড়ে। আমার উইকনেস স্ট্রেংথ, একটা কথা আছে না আমাদের, এটা বিজনেস টার্ম আছে একটা, সোট অ্যানালাইসিস, মানে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট অ্যানালাইসিস। তো এক্স্যাক্টলি। সেই হ্যাঁ, তো সোট অ্যানালাইসিস করে আমার স্ট্রেংথ এখানে, উইকনেস এখানে, ওই অনুযায়ী আমি ফোকাস হয়ে স্ট্র্যাটেজিক ওয়েতে আমি 1 ঘন্টা বললাম দিনে, দ্যাটস এনাফ।
ওইটা ওইভাবে 1 ঘন্টা পড়া, ওই এলোমেলো একদম এই বই ধরে ওই বই ধরে 14 ঘন্টা পড়ার থেকে অনেক বেটার। সো অল্প পড়া আমার কাছে মনে হয় বেটার। ওই যেটা বলে যে অনেকক্ষণ পড়লে মাথা হ্যাং হয়ে যায়, মাথায় কাজ করে না। So, এত পড়ার দরকার নেই, অল্পই পড়তে হবে, বেশি পড়ার প্রয়োজন নেই। আর ব্রেক নিতে হবে, এবং এন্টারটেইনমেন্ট ফানটা লাইফে খুব ইম্পর্টেন্ট। এমন না যে বিসিএস এর প্রিপারেশন আমি যে যতদিন ধরে নিচ্ছি ওই সময় আমার মানে ফান চ্যাপ্টার বন্ধ থাকবে, এরপরে আমি আবার ফান শুরু করবো, তা না। ওই সময় ফান নিতে হবে, ফান করতে হবে। যা এর ফলে হবে কি, একদিক থেকে স্ট্রেস, বিসিএস এর পুরো প্রসেসটা কিন্তু খুব স্ট্রেসফুল, অনেক অনেক প্রেশারের, অনেক ঝামেলার, অনেক হেক্টিক। সো একদিক থেকে প্রেশার আসবে, আরেকদিক থেকে আমার সেরকম একদম ফুল থ্রটলে ফান করে আমার দুটো স্ট্রেসটা ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, মেন্টাল এই বিষয়টা কিন্তু খুব খুব জরুরি। মানে ওই সময় খুব স্ট্রেস যায়, স্পেশালি এক্সামের সময়, মানে খুবই খুবই স্ট্রেসফুল, স্পেশালি রিটেনের সময় খুব স্ট্রেস যায়। তো এত প্রেশার নেওয়ার কিছু নাই। সবার আগে মেন্টাল হেলথ, সবার আগে ফিজিক্যাল হেলথ, সবার আগে নিজের ভালো থাকা, তারপরে বিসিএস, ক্যারিয়ার, সবকিছু। সো ইজিলি নিতে হবে, রিল্যাক্সড ওয়েতে নিতে হবে, ফান করতে হবে। এই আমার কাছে মনে হয় যে মেন্টালি সাউন্ড থাকা, মেন্টালি রিল্যাক্স থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিসিএস বা যে কোনো চ্যালেঞ্জের ক্ষেত্রেই। সো খুব বেশি সিরিয়াস না হওয়াই ভালো। থ্যাংক ইউ ভাইয়া। একটু আগে ভাইয়া বলছিলেন যে ইংলিশ এবং গণিত এই দুইটা চর্চা একটা শর্ট জিনিস একটু ইন্টারাপ্ট করি, আর আরেকটা জিনিস বলি এর সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে লেখার কিছু রিটেনের বিষয়ে আমি একটু বলি। ওই যে প্রেশারের কথা বললাম না, রিটেনটা হচ্ছে আমি প্রচন্ড সমস্যা ফেস করেছিলাম, আমার ভয়াবহ সমস্যা হয়েছিল, এই কারণে আমার স্ট্রেস অনেক বেশি গিয়েছিল। কারণটা হচ্ছে আমরা যে এইচএসসি তে সর্বশেষ 3 ঘন্টা টানা লিখে আসি, এরপরে কিন্তু আমাদের ওইভাবে দিস্তার পর দিস্তা, পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার অভ্যাস থাকে না, তাই না? স্পেশালি তোমাদের ইঞ্জিনিয়ারিং এ তো আরো থাকার কথা না। তোমরা হচ্ছে জাস্ট একদম স্পেসিফিক, অ্যাকুরেটলি যতটুকু লিখতে হবে আমার একটা প্রশ্নের আনসার ততটুকুই লিখবো। সেটা 2 লাইন লিখে যদি আমি কারেক্ট আনসার দিই, আমি ফুল মার্কস পাবো, তাই না? এই আমাদের মোরালেস ইউনিভার্সিটি এডুকেশন কিন্তু এরকম, যে একদম যত সংক্ষেপে আসল কথা লেখা যায়, এত পৃষ্ঠা ভরানোর কিছু নাই। আমাদের অ্যাপ্রোচটা থাকে এটা। কিন্তু বিসিএস এর রিটেন কিন্তু একেবারেই কমপ্লিটলি অপোজিট। বিসিএস এর রিটেন হচ্ছে যেটা জানতে চেয়েছে সেটা আমি খুব সুন্দরভাবে 1 পৃষ্ঠা লিখলাম, যত ভালোই লিখি না কেন এক্সামিনার খুশি হবে না, সে মার্কস দিবে না। সে চাইবে আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছি, এক কথা ঘুরিয়ে ফিরিয়ে 2 বার 3 বার 6 বার, এই সেই 9 6 6 9। হ্যাঁ, এটা হচ্ছে বিসিএস রিটেনের অ্যাপ্রোচ। এবং সেখানে আমরা যারা ওইভাবে শর্ট অ্যান্সার দিয়ে অভ্যস্ত, আমরা যারা ইউনিভার্সিটিতে খুব সংক্ষেপে লিখে অভ্যস্ত, হয়তো আধা পেজে একটা কোশ্চেন শেষ, আমাদের জন্য খুব প্রবলেম হয়, কারণ আমাদের অনেক দিন ধরে এত লেখার অভ্যাস থাকে না। সেই এইচএসসি পরে আর আমরা এত 3 ঘন্টা ধরে আমাকে সময় মেপে এতক্ষণ লিখে যেতেই হবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, এইটাতে আমরা ইউজ টু থাকি না। তো যার ফলে আমাদের হাতে লেখা অত ফাস্ট থাকে না, যেমন আমার নিজের হাতে লেখা এমনিতে অত ফাস্ট না। আর বহুদিন ধরে অভ্যাস না থাকার কারণে রিটেনে গিয়ে দেখলাম যে আমার পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার মতো স্পিড আমার হাতের মানে নেই। যার ফলে আমি অনেক অন্যদের যখন 6 পৃষ্ঠা লেখা হয়ে যাচ্ছে, আমি দেখলাম যে আমার 2 পৃষ্ঠা। আমার যখন মেইন খাতায় শেষ হয়নি, অন্যরা তখন 3-4টা লুজ নিয়ে নিচ্ছে, এরকম বিষয়টা। হ্যাঁ, আমার মেইন খাতার অর্ধেকই তখনও বাকি। এরকম অনেক অনেক রূপকথার সিন দেখা যাবে বিসিএস এর পরীক্ষার হলে গেলে। তো এগুলো দেখে ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নাই। যেটা দরকার, আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি রিটেনের আগে যে নিজে একটু লিখে প্র্যাকটিস করবো, যে হাতে লেখার স্পিড বাড়ানো, বা বহুদিন ধরে যেহেতু এরকম পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে অভ্যাসটাই, এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় যে রিটেনের আগে করে নেওয়াটা খুব ভালো। এই প্র্যাকটিসটা আমি করি নেই, এবং এই জন্য আমি অনেক সাফারও করেছি। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকেই অনেক সময় মানে মাথায় থাকে না বা বলা হয় না, কিন্তু রিটেনের স্পেশালি এই প্র্যাকটিসটা করতে হবে, যে খুব দ্রুত লেখা এবং অনেকক্ষণ ধরে লেখা, এই অভ্যাসটা করাটা খুব নেসেসারি। আদারওয়াইজ প্রায় 9-10টা সাথে সাথে লিখতে থাকলাম তাহলেই প্র্যাকটিসটা হয়। হ্যাঁ, এবং খুব ফাস্ট লিখতে হবে, কারণ অনেকগুলো সাবজেক্ট থাকে, 9-10টা পেপার থাকে রিটেনে। তো প্রত্যেকদিন 3 ঘন্টা করে, এবং আমাদের সময় একদিনে একটা হতো, এখন সম্ভবত একদিনে 2টা হয়, তাই না, পরীক্ষা রিটেন। সো এটা অনেক স্ট্রেসফুল। তো প্রচুর লেখার এবং ফাস্ট লেখার অভ্যাস থাকতে হবে। এবং ওই যেটা বললাম যে অ্যান্সার আমি হয়তো 1 পৃষ্ঠা লিখে দিতে পারি মেইন কথাটা, কিন্তু আমাকে তা করলে হবে না, আমাকে ওই যে পৃষ্ঠা পর পৃষ্ঠা লিখে যেতে হবে, আদারওয়াইজ মার্কস দেবে না হয়তো। বিষয়টা এরকম। মানে আমরা একটা কথা বলি না যে মনের মাধুরী মিশিয়ে লিখে যাও, বিষয়টা ওরকম। হ্যাঁ, মনের মাধুরী মিশিয়ে রিটেন লিখে যেতে হবে আর কি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো ভাই একটাকে বলছিলেন যে ইংলিশ এবং ম্যাথের প্রিপারেশনটা আমাদের হয়ে যায় চর্চার সাথে সাথে, ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে, এটা হতেই থাকে। বা অনেকে হয়তো এখন সবাই টিউশনি করে স্টুডেন্ট অবস্থায়, সো তাদের এই চর্চাটা থাকে। তো বাংলা সমাজ এই জিনিসগুলো, ইভেন হচ্ছে সাধারণ জ্ঞান, এই 3টা জিনিস নিয়ে অনেকেরই সমস্যা, কমন সমস্যা সবাই ফেস করে এই জিনিসটা নিয়ে। সো এই ব্যাপারটা নিয়ে যদি আপনার কোনো সাজেশন থাকতো যে এই 3টা সাবজেক্ট কিভাবে আলাদা নজরদারি করা।
ইউর অ্যাবসলিউটলি রাইট। এই আমি নিজেও এই কয়টা সাবজেক্ট নিয়ে প্রবলেম, ইনফ্যাক্ট আমারও ম্যাথ আর ইংলিশে খুব একটা সমস্যা হয়নি, সমস্যা হয়েছিল এইগুলো নিয়েই, যে বাংলাদেশ বিষয় বলি, তারপরে আন্তর্জাতিক বিষয় বলি, সাধারণ জ্ঞান, এইগুলোই। কারণ হচ্ছে যে ওইভাবে তো দিন তারিখ সন পেপার পড়ে কোন চুক্তি কোথায় কবে কে স্বাক্ষর করলো, এইগুলো আসলে আমাদের অনেক দিন থেকে আমরা একটু দূরে থাকি। আমরা সাধারণত পেপার পড়লো স্পোর্টস পেজটা পড়ি, এন্টারটেইনমেন্ট পেজটা পড়ি, তাই না? তো সেই কারণে আমার সমস্যাটা এই সাবজেক্টেই আমার সমস্যা ছিল। তো এক্ষেত্রে যেটা করতে হবে, ওই যে প্রথমেই যেটা বললাম, কোয়েশ্চেন পেপার কিনতে হবে, আগে বুঝতে হবে যে কি টাইপের কোয়েশ্চেন আসে। দেন বাজারে অনেক রকম গাইড পাওয়া যায়, আমি স্পেসিফিক নাম বললাম না, তাদের বিজনেস প্রমোশন হয়ে যাবে, সো দরকার নেই। বাট মোরালে সবগুলো গাইড একরকম, এমন না যে ওই গাইডটা খুব ভালো বাকিগুলো খারাপ, সবই কাছাকাছি। এই যেমন আমার কাছে মনে হয় ম্যাথ, ইংলিশ, এগুলোতে অনেক অনেক গাইড টাইড তেমন কিছু দরকারও নেই, কিন্তু এই বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, এই বিষয়গুলোতে আমার কাছে মনে হয় একটু বইয়ের হেল্প নিলে ভালো। ওই কোয়েশ্চেন পেপারটা স্টাডি করে আমি শুরুতে যেটা বললাম ওইভাবে, যে এই টাইপের কোয়েশ্চেন আসে সেটা বুঝে দেন বাজার থেকে কিছু টুকটাক বই কিনে, যে না ওইগুলো একটু ধারণা নিলাম। আরেকটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, যেমন ফর এক্সাম্পল আমি বলি, হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে মিডল ইস্টের যে প্যালেস্টাইনের যে সমস্যাটা, হ্যাঁ, ইসরায়েলিদের সাথে অনেকদিন ধরে যে প্যালেস্টাইনের একটা সমস্যা হচ্ছে, এই সমস্যা নিয়ে তোমার অভিমত কি, এরকম একটা কোশ্চেন হয়তো রচনামূলক আসলো। কারণ এইটার উত্তরে হয়তো ওই গাইড বইয়ে 3 পৃষ্ঠা লেখা আছে, 4 পৃষ্ঠা লেখা আছে, আমার কিন্তু পুরোটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তাই না? এটা তো আরো অ্যাবসার্ড, এটা তো আরো অ্যাবসার্ড। আমি যেটা করবো, 3-4 পৃষ্ঠাতে ধরে ওনারা গাইডের সেই বিশিষ্ট লেখক মহাশয় যিনি যেটা লিখেছেন সেটা পড়ে মূল যে জিসটা, মানে মেইন যে তার বক্তব্যটা, যেটা থিম, সেটা আমি বোঝার চেষ্টা করবো, যে না বিষয়টা আসলে মিডল ইস্টের প্রবলেম হচ্ছে এই প্যালেস্টাইনের, এই কারণে এই হচ্ছে, এত বছর ধরে হচ্ছে, ওইটা মাথার মধ্যে নিয়ে দেন আমি আমার মতো করে ফ্রি স্টাইল লিখে যাব। এক্ষেত্রে একটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যেটা রিটেনের ক্ষেত্রে কাজে লাগে, সেটা হচ্ছে যে ইম্প্রোভাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা তো ছোটবেলা থেকে কি করে আসছি, রচনা কমন না পড়লে মনের মাধুরী মিশিয়ে বানিয়ে বানিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যেতাম, অমুক কবি এই বলেছেন, তমুক তমুক কবি এই কবিতা, হ্যাঁ দেখা যায় নিজেই কবি হয়ে যেতাম, নিজেই বিশিষ্ট দার্শনিক হয়ে যেতাম। এগুলো, এই চর্চাটা কিন্তু, এবং এই আমি এখন যে পরামর্শগুলো দিচ্ছি, এগুলো কিন্তু কেউ ওপেন ফোরামে, সাধারণত বিসিএস এর ক্ষেত্রে কেউ কখনো দেয় না। আমি একেবারে ফ্রি স্টাইল, হ্যাঁ একেবারে ঘরের খবর ফাঁস করে দিচ্ছি আর কি। এই ফ্রি স্টাইল কিন্তু মনের মাধুরী মিশিয়ে লেখার অভ্যাস থাকতে হবে, যে অমুক দার্শনিক এই বলেছেন, হ্যান ত্যান, এগুলো সবকিছু। তো আমার কাছে যেটা বললাম, যে মূল যে থিমটা ওই বই থেকে, সেটা জাস্ট মাথার মধ্যে নিয়ে, যে এই হচ্ছে মেইন কাহিনীটা, এবার আমি ওই মনের মাধুরী মিশিয়ে একদম পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাব। সেই মেইন থিমের সাথে আমার মতো করে কিছু কথা অ্যাড করব, নিজের অ্যানালাইসিস করব। হ্যাঁ, ইম্প্রোভাইজেশনের ক্ষমতাটা থাকতে হবে, যে না আমি ইনস্ট্যান্ট একটা প্রশ্ন আমার কমন পড়লো না, কিন্তু আমি যেন 6 পৃষ্ঠা লিখে দিয়ে আসতে পারি। এই স্কিলটা খুব বিসিএস এ টিকতে হলে খুব জরুরি। এক্স্যাক্টলি, প্রশ্নটা আমার কমন পড়ে নাই, কিন্তু প্রশ্নের সময় আমি কিছু জানিও না, যে এই জিনিসটা কি নামও শুনিনি, কিন্তু আমি 6 পৃষ্ঠা লিখে দিয়ে আসতে পারবো। বিষয়টা হচ্ছে এরকম আর কি, সেটা আমি যাই লিখে আমাকে 6 পৃষ্ঠা লিখে দিয়ে আসতে হবে। মানে ইম্প্রোভাইজ করে ইনস্ট্যান্ট বানিয়ে বানিয়ে কিছু একটা লিখে দিয়ে আসতে হবে, কোনো কোশ্চেন ছাড়া যাবে না। কোনো কোশ্চেন ছাড়লে সেটা বিশাল লস। সব কোশ্চেন টাচ করতে হবে, পারি আর না পারি। ওই যে বললাম, যে না পারলেও 6 পৃষ্ঠা লেখার মতো একটা স্কিল থাকতে হবে, বানিয়েছে যেভাবে হোক। হ্যাঁ, কোনো প্রশ্ন ছাড়া তো যাবি না, সবকিছুই লিখে দিয়ে আসতে হবে, এবং এমনভাবে লিখতে হবে যে বিষয়টা আমি সবচেয়ে ভালো জানি, কিন্তু আমি হয়তো কিছুই জানি না। প্রিটেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে সূক্ষ্ম ট্রিক্স, যেগুলো হয়তো বইয়ে লেখা থাকবে না বা কেউ ওপেন ফোরামে বলবেও না। স্যাররাও দেখা যায় খাতা দেখার সময় বুঝে যাচ্ছে, ঠিক আছে বাট লিখছে তো, ওকে নাম্বার দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং সে হয়তো সবসময় মন দিয়ে পড়বেও না, এত সময়ও নেই। আচ্ছা ভালোই তো, সুন্দর মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে নাম্বার দিয়ে দিই, বিষয়টাই। থ্যাংক ইউ। তো বিসিএস প্রিপারেশনের জন্য ভাই অনেকের কনফিউশন থাকে বই নিয়ে, যে কোন বই থেকে পড়বো, কি বই পড়বো, বা কি টাইপের বই কিনলে আমার জন্য ইফেক্টিভ হবে। অনেকে দেখা গেছে যে 2টা টেবিল আলাদা রাখে বা সেলফ আলাদা রাখে শুধু বইয়ের জন্য, বই সাজিয়ে রাখে, হয়তো তার এটা মানসিক প্রশান্তি যে আমার বই আছে। বাট আসলে কোন বইগুলো আসলে ইফেক্টিভ হয় বিসিএস পরীক্ষার জন্য, একদম যেগুলো লাগেই বা যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে পড়লে আসলেই কাজে দেবে? আচ্ছা, এক্ষেত্রে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বই নিয়ে আমি একটু আগে যেটা বললাম, যে স্পেসিফিক কোনো বইয়ের নাম আমি বলবো না, তাদের প্রমোশন করার কোনো প্রয়োজন নেই। বাট বাজারে যে বইগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু একেবারেই 19-20, বললাম না যে খুব বেশি ডিফার করে না। আর আমি তো লাইন বাই লাইন মুখস্থ করছি না, আমি যেটা করবো সেটা হচ্ছে যে বইটা থেকে মেইন থিমটা নিব, মেইন বিষয়টা গ্যাদার করব। সো ওই গাইড এ যেরকম, গাইড বিও অনেকটা সেরকমই, গাইড সি অনেকটা সেরকমই, 19-20 ডিফার করে। এটা কোনটা চুজ করবো এক্ষেত্রে অত খুব বেশি মাথা ব্যথার প্রয়োজন নেই। সবাই মানে ব্যাপারটা এরকম না, যেটা কোনো এইচএসসি এসএসসি সিলেবাস যেটা পুঁথিগত বা হচ্ছে একদম প্রিপেয়ার্ড, ভার্স সিলেবাস যেখান থেকে যে কোনো কিছু আসতে পারে। সো আই থিংক আপনি হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিছুর উপর ডিপেন্ড করা আই থিংক ঠিক হবে না। না, যে আমার ওই বইটা লাগবে, ওইটাই বাজারের সেরা, ওটা থেকে পড়তে, এরকম কিছু না। জাস্ট আমার এটা দরকার হেল্পিং হ্যান্ড হিসেবে, আমি জাস্ট এই বিষয়গুলো একটু আইডিয়া নিব, আইডিয়ার জন্য। হ্যাঁ,
সো সেক্ষেত্রে আমার কাছে গোছানো নেই, ওখানে গোছানো আছে, দেখে গেলাম এক্স্যাক্টলি এরকম একটা। এক্স্যাক্টলি আমার কাছে মনে হচ্ছে যে পুরো সমুদ্রের মধ্যে আমি কোথায় শুরু করবো, বইটা হাতে পেলে অ্যাটলিস্ট একটা আমি গাইডলাইন পেলাম যে না এদিক থেকে আমি আগাবো, ওই দিকে গিয়ে পৌঁছাবো, এই আর কিছুই না। সো বই মোরাললেস সবগুলোই একরকম, যে কোনো একটা নিলেই হয়। আর ওই যে বললে না যে আমি এই পাবলিশারেরটাও নিলাম, ওই জি পাবলিশারেরটাও জি নিলাম, হ্যাঁ জি জি জি, আমি বই বার্সেলোনারটাও দেখে নিলাম, দিলাম আগে। রিয়াল মাদ্রিদেরটাও নিলাম, এরকম করার কোনো প্রয়োজন নেই। যেটা করতে জি হবে জি যে কোনো একটা নিলে এনাফ। এত বই দিয়ে, আর বইটা এত ইম্পর্টেন্ট না কেন আমি বলি, আমি প্রিলিমিনারি প্রিপারেশন নিয়েছি যে বইটা থেকে, সেটা হচ্ছে আমার বড় ভাই যে বইটা থেকে প্রিপারেশন নিয়েছিল সেটা, এবং সেটা জি। আমি যে বছর পরীক্ষা দিয়েছি তার 8-9 বছর আগের বই। ওয়াও। সো আমি বললাম এটা এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না, প্রিফার 8-9 করেন বছর না। আগের বই দিয়ে আমি, এবং সেই বইয়ের পৃষ্ঠা খুলে যাচ্ছে, বইয়ের অনেক কিছু আপডেট না, অনেক ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে সেই 8-9 বছরে, বাট সেই বই দিয়ে আমি প্রিপারেশন নিয়েছি, আমি কিন্তু নতুন কোনো বই কিনি নাই মানে জি প্রিলিমিনারির জন্য। সো জি এটা জি। খুব বেশি বড় ইস্যু না। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আরেকটা বিগ ইস্যু থাকে যে ভাই অনেকে এখন জব করে, জবের হুম পাশাপাশি প্রিপারেশনটা নেয়। কেউ প্রাইভেট জব সেক্টরে আছে, তো সেখানে ফ্যামিলিও একটা ব্যাপার আছে এখন। মানে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবার অনেক, সো তাদের একটা স্বপ্ন থাকে যে বিসিএসটা হবে, একটা সরকারি জব হবে, একটা পার্মানেন্ট কিছু হবে, লাইফটাও সেটেল ডাউন হবে। বাট হুম এর হুম আগে হুম। তাদের একটা প্রাইভেট জব নিতে হয়। সো এই জিনিসটা কিভাবে একটু মেনটেন করা যায়, যদি আপনার পার্সোনাল লাইফ থেকে বা আপনি যদি একটু কনসাল্ট করতেন যে আপনি জবের প্রিপারেশনের পাশাপাশি জবটা কিভাবে আচ্ছা, ক্যারি করেন? এক্ষেত্রে আমি কিছুটা লাকি ছিলাম যে আমি যখন প্রিপারেশন নেই তখন আমি কোনো জব করছিলাম না, একেবারেই মানে অখণ্ড অবসর যেটাকে বলে সেটা ছিল আর কি। তো এই কারণে আমার খুব একটা সমস্যা হয়নি, কিন্তু জবে যদি কেউ জয়েন করে থাকে অলরেডি এবং জবের পাশাপাশি, এটা একটু হ্যাঁ এক্সট্রা একটা বার্ডেনের মতো, কারণ হচ্ছে যে সারাদিন অফিস করে দেন বাসায় এসে এক্সস্টেড একটা অবস্থায় প্রিপারেশনে খুব বেশি টাইমও পাওয়া যায় না, আর তখন প্রিপারেশন নেওয়ার মতো মেন্টাল ফিজিক্যাল কন্ডিশনও হয়তো খুব বেশি থাকে না। থাকে। সো এটা একটা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উইকেন্ডটা খুব ইম্পর্টেন্ট, উইকেন্ডটা কাজে লাগানো, প্লাস অফিস থেকে ফিরে যতটুকু পারি টুকটাক সময় নিলাম। এইটা একটু চ্যালেঞ্জিং, জব করে পাশাপাশি প্রিপারেশন নেওয়া। আর সেক্ষেত্রে উইকেন্ডে আমার কাছে মনে হয় যে উইকেন্ডটা কাজে লাগানোটা ইম্পর্টেন্ট আসলে। ওকে, থ্যাংক ইউ। তো একদম শেষের দিকে চলে এসেছি শোয়ে। তো হ্যাঁ, আপনি একটু আগে বলছিলেন যে একদম জীবনের হুম। ডেডিকেশন দিয়ে আমরা বিসিএস এর লেগে উঠে পড়ে হ্যাঁ হ্যাঁ। পড়ি। তো হুম হুম সেখান থেকে অনেকের হয় যে আমি 7 বার বিসিএস দিয়েছি বাট আমার হয়নি। হুম হুম এই যে একটা হতাশা। আমার একবার বিসিএস দিয়েছি, প্রিলিতে হয়নি। হুম হুম প্রিলিতে হয়েছে, আমার রিটেনে হয়নি। রিটেনেও হয়ে আমার ভাইভাতে হয়নি। সো এই যে একটা হতাশা চলে আসে। হুম। সো এই জিনিসটা কাটানোর কি কোনো ওয়ে বা আপনার কাছে কোনো আমি সলিউশন কি আছে আমি কিনা? একেবারে একেবারে স্ট্রেট কাট কিছু কথা বলি, হ্যাঁ সেটা হচ্ছে যে জি, জি। বিসিএস নিয়ে দুইটা থিওরি আছে, দুই ধরনের মতবাদ আছে আর কি। একদল হচ্ছে বিসিএসটাকে একেবারে আকাশে উঠিয়ে ফেলে, যে বিসিএস ছাড়া জীবন বৃথা, বিসিএস জি, বিসিএস এ চান্স পেলে হচ্ছে জীবনে সবকিছু পেয়ে গেলাম, না হলে জীবন সব ব্যর্থ হয়ে গেল, এরকম একটা থিওরি আছে। এদের কাছে বিসিএস অনেক বিশাল একটা ব্যাপার। আবার আরেক দল আছে ঠিক জি, এর উল্টা, তারা হচ্ছে যে বিসিএস তাদের কাছে খুব অ্যানোয়িং একটা জিনিস, এবং তারা বিসিএস কে নিয়ে প্রচুর ট্রল করে, এবং বিভিন্ন জায়গায় যে ফেসবুকে এখানে সেখানে বিসিএস ক্যাডা নিয়ে বিসিএস নিয়ে প্রচুর ট্রল হয়, প্রচুর এটা নিয়ে ফান জি, হয়, প্রচুর স্যাটায়ার হয়। জি। সো এই দুই ধরনের মানুষ আমাদের আশপাশে আছে। এক দলের কাছে এটা বিশাল ব্যাপার, আরেক দলের কাছে এটাকে যতভাবে পচাও, হ্যাঁ যত ওয়েতে পারো। পছন্দ মজা করা হ্যাঁ যায়। আমার জি, কাছে মনে হয় দুইটাই রং অ্যাপ্রোচ, দুইটাই রং। মানে এটাকে এত সিরিয়াস কিছু ভাবার কিছু নাই। এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ জাস্ট এ জব, নাথিং এলস। এটা কিন্তু একটা চাকরি দিনের শেষে, আর কিছু না। এরকম আরো হাজারো হাজারো চাকরি যেমন ওয়ার্ল্ডে আছে, এটা হচ্ছে হাজারো চাকরির একটাই। কিছু হয়তো বেনিফিট এখানে আছে, আবার কিছু হয়তো অন্য চাকরিতে অনেক বেনিফিট আছে যেটা আবার হয়তো এইখানে নেই। সব জায়গাতেই সব চাকরিতেই আমার কাছে মনে হয় অনেক প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। সো আসলে এইটা ভাই জাস্ট দিনে আমাদের বেনিফিট খুঁজি কি, মানে আমাদের একটা পাওয়ার হবে। আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, পাও। একটা পাওয়ার হুম থাকবে। আমাকে একটা মানুষ মেইনলি অনেকে ভাবে যে মানে যে দুইটা দিক থাকে। হুম। কেউ হয়তো ভাবে যে আমি একটা সম্মান পাবো, আমি একটা সম্মান নিয়ে থাকবো লাইফে, এবং আমি লাইফে হ্যাঁ হ্যাঁ, যত বুঝতে দূর পারছি। যাবো আমার কাছে একটা সম্মান নিয়ে আমি চলতে পারবো। So, আর আরেক পার্ট দেখে যে আমার একটা পাওয়ার হবে, আমি হুম একটা হুম। দামি গাড়িতে চড়তে পারবো। কেউ আসতে যেতে আমার সালাম কাছে দিবে না। ক্ষমতা থাকবে, এক্স্যাক্টলি আমার কাছে একটা ক্ষমতা থাকবে। সো এই যে জিনিসগুলা একটু যদি আমাদেরকে বলতেন। ওয়েল হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি, যে হ্যাঁ বিসিএস এর অনেক অনেক প্লাস পয়েন্ট আছে, অনেক অ্যাডভান্টেজ। শুনতে পাচ্ছো? জি জি ভাই, জি। হ্যাঁ ডেফিনেটলি, তো অনেক অ্যাট্রাকটিভ অনেক লুক্রেটিভ ব্যাপার বিসিএস এর মধ্যে আছে বলেই তো বিসিএস এর এত ক্রেজ বা এত ডিমান্ড, ডেফিনেটলি। এবং আমি নিজেও তো সেই কারণেই এখানে এসেছি। সো আমি অবশ্যই বলবো এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট জবস ডেফিনেটলি। টপ ক্লাস। তো সে কারণে অবশ্যই সবার যারা এই তোমাদের মতো যারা স্মার্ট ইয়াং পিপল যারা, ডেফিনেটলি তাদের ট্রাই করা উচিত, তাদের আসা উচিত, তাহলে বিসিএস ডেফিনেটলি আরো রিচ হবে।
কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কেউ টার্গেট করবে, কেউ ট্রাই করবে হার্ট অ্যান্ড সোল, তার লেভেল বেস্ট ট্রাই করবে, তারপর যদি ভালো মানে ফাইনালি সে টিকতে পারে খুব ভালো। যদি না হয় কোনো কারণে আনফরচুনেটলি, এত ভেঙে পড়ার কিছু নেই, কারণ এইটাই যে একমাত্র লাইফে সাকসেসফুল হওয়ার যে অনলি ওয়ে তা কিন্তু না। এটা ছাড়াও আর অনেক ভালো জব আছে, আর কেউ যদি জব না করে নিজেও কিছু এন্টারপ্রেনার হয়ে কিছু করতে চায়, সেরকম অনেক অনেক ভালো কিছু বাংলাদেশে বাইরে সব জায়গাতেই প্রচুর এক্সাম্পল আছে। সো এইটাই দিয়ে মানে ইটস নট দ্য এন্ড অফ দ্য লাইফ অর এন্ড অফ ইউর লাইফ অর এন্ড অফ দ্য স্টোরি, ডেফিনেটলি ইটস নট দ্যাট। It's just one of the many good ways that you can go through. So এটা বাট সো ট্রাই করো, লেভেল বেস্ট ট্রাই করো, হার্ট অ্যান্ড সোল ট্রাই করো, একেবারে নিজের সর্বোচ্চটা দাও। তারপর যদি না হয়, ভেঙে পড়ার কিছু নাই। আরো অনেক ভালো স্কোপ আছে লাইফে, আর অনেক ভালো কিছু করার আছে, জব বলি বা নিজে কিছু করা বলি। সো হতাশ হওয়ার কিছু নেই, ইটস জাস্ট এ জব এট দ্য এন্ড অফ দ্য ডে, আর কিছুই না। আসলে দিন শেষে বেস্টটা আপনার হবেই, সেটা আমি চাই বা আপনি চান, আপনার জন্য যেটা বেস্ট সেটা হ্যাঁ, অটোমেটিক হবে। আমার যদি ভেতরে সেই কোয়ালিটি স্কিল থাকে, আমার যদি মাইন্ডসেট যদি ঠিক থাকে, আমি যদি সেই স্পিরিটটা আমার ভেতরে থাকে, চ্যালেঞ্জটা আমি যদি নেই, বিসিএসে গিয়ে একজন যত দূর যেতে পারবে, আমি দরকার হলে তার থেকে বিসিএসে না গিয়ে আরো বেশি দূর যেতে পারবো, যদি আমি সেই চ্যালেঞ্জটা আমার ভিতরে নেই। এক্স্যাক্টলি অবভিয়াসলি পসিবল। এইটা একদম একটা ভালো ওয়ে, লাইফ ক্যারিয়ারের একটা ভালো ওয়ে, বাট একমাত্র ভালো ওয়ে কিন্তু না। এটা ছাড়া আরো অনেক ভালো, একমাত্র অনেক অনেক এক্স্যাক্টলি। একমাত্র। জি এটা জি অনেক ভালো ওয়ে, আনডাউটেডলি অনেক ভালো একটা ওয়ে, বাট একমাত্র ভালো ওয়ে না। আরো অনেক ভালো কিছু করার আছে লাইফে। থ্যাংক ইউ এত সুন্দর করে সো বোঝানোর জন্য। হতাশ হওয়ার জি কিছু জি নেই। হতাশ হওয়ার কিছু নেই জি। তো ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে, লাস্ট কোশ্চেন হচ্ছে ভাই, বিসিএস এর প্রিপারেশনের পাশাপাশি মানে বিসিএস এর প্রিপারেশনটা যেভাবে নেওয়া হয়, অন্যান্য জবের ক্ষেত্রে কি এটা মানে অনেকটা ইফেক্টিভ হয় কিনা, লাইক ব্যাংক জব, দেন অন্যান্য আদার সরকারি জব, সেগুলোর ক্ষেত্রে কি এই বিসিএস এর প্রিপারেশনটা কাজে দেয়? হ্যাঁ, ডেফিনেটলি অনেক কাজে লাগে। মানে দেখা যাচ্ছে যে এখন ব্যাংকগুলোতে যে পরীক্ষা হয়, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষাগুলো হয়, সেখানে 100% সবকিছু ম্যাচ না করলেও অনেক কিছু ম্যাচ করে। সো কেউ যদি বিসিএস এর প্রিপারেশন নেয়, আমার কাছে মনে হয় যে অন্যান্য অনেক চাকরি পরীক্ষা, সেটা প্রাইভেট হোক, গভর্নমেন্ট সেক্টরে হোক, অনেক কাজে লাগে ডেফিনেটলি। থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা প্রায় শোয়ের শেষ সময়ে চলে এসেছি। আপনার অনেক মূল্যবান সময় আমরা নিয়েছি ভাইয়া। এবং মূল্যবান, আপনি আমি ফ্রি ছিলাম, সমস্যা নেই। না ভাই, আপনি ব্যস্ত, আপনি বলেছিলেন আপনি অনেক ব্যস্ততা যাচ্ছে, তার মধ্যেও আপনি ভাই আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। কনসেপ্টের অডিয়েন্সদের জন্য আপনার যদি বা কনসেপ্টের জন্য যদি আপনার কিছু বলার থাকে। ডেফিনেটলি আমি মানে প্রথমেই, তোমরা যারা এটার অর্গানাইজার, এই কনসেপ্টটা 71 সাথে যারা ইনভলভ এবং যারা আজকে এটা অর্গানাইজ করেছো, প্লাস আমাকে ইনভাইট করেছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিকজ আই এম রিয়েলি অনার্ড অ্যান্ড ফিলিং গ্রেটফুল টু অল অফ ইউ। কারণ এই ধরনের কোনো ফোরামে এই ফার্স্ট আমি কোনো বিসিএস নিয়ে কিছু বললাম, এবং নিজেকে খুব স্পেশালিস্ট মনে হচ্ছে। ওই যে অনেক সময় আমরা ইএসপিএন এ বা স্টার স্পোর্টসে যেরকম দেখি যে খেলার ব্রেকে খুব স্পেশালিস্ট মতামত দিচ্ছে, এরকম মনে হচ্ছে নিজেকে আর কি। সো দ্যাটস এ নিউ ফিলিং, ডিফারেন্ট ফিলিং। আর অ্যাপার্ট ফ্রম দ্য ফান, অ্যাকচুয়ালি যারা দেখছেন আজকে আমার সাথে এই কনভারসেশনটা শুনলেন, আমি তাদেরকে বলবো যে যদি আপনারা ক্যারিয়ার হিসেবে এটাকে নিতেই চান, অবশ্যই সেটা খুব ভালো একটা চয়েস, এবং ইউ মোস্ট ওয়েলকাম হিয়ার। ট্রাই ইউর লেভেল বেস্ট, নিশ্চয়ই হবে। আর যদি আনফর্চুনেটলি যদি নাও হয়, আপসেট হওয়ার কিছু নেই, লাইফে ভালো করার অনেক কিছু আছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট এ জব। আর হলে ভালো, না হলেও কোনো সমস্যা নেই, লাইফে ফান করার আর অনেক কিছুই থাকবে, এবং লাইফটা এনজয় করা হচ্ছে আসলে দিনের শেষে বড় কথা। সো এনজয় ইউর লাইফ, এনজয় এভরি ডে, এনজয় ইউর এভরি সেকেন্ড, দ্যাটস ইট। আমার কাছে এই শো এর মানে একটা মোরাল পেয়েছি আমি আপনার কথা থেকে, যে একমাত্র ওয়ে না, একমাত্র এটা ওয়ে একটা না, ওয়ে, definitely না। একমাত্র ওয়ে না। না, দ্যাটস দ্য একমাত্র ওয়ে না। ভেরি গুড পয়েন্ট ভাইয়া। থ্যাংক ইউ এত সুন্দর করে আমাদেরকে মানে হতাশ না করে বুঝিয়ে দেওয়ার জন্য, যে হ্যাঁ, বিসিএস আমারও, এর জন্য। কেন জি আমারও জি তো জি। মাঝে মাঝে মনে হয় আর অন্য অনেক কিছু করলে হয়তো ভালো হতো। সো ইটস নট দ্য অনলি ওয়ে। আসলে হয় কি, স্যাটিসফ্যাকশনটা এমন একটা জিনিস, আমি যত ভালো জায়গায় যাই আমার স্যাটিসফ্যাকশন বাড়তে থাকে। ওটা তো মানে হ্যাঁ, আলটিমেটলি দেখা যাচ্ছে যে লাইফ গোলটা যার যার যেটা হবে এটা হবে ইনশাআল্লাহ, জাস্ট আমাদের বেস্ট ট্রাই করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ইরাজ ভাই আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে এই কোয়ারেন্টাইন শেষ হলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং আমাদের জন্য তোমরা দোয়া করবেন, সবাইকেও। আমাদের দর্শকদের জন্য দোয়া করবেন। সো ধন্যবাদ ইরাজ ভাই। আজকের মতো তাহলে আপনার সাথে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অলরাইট, কনসেপ্টের সাথে থ্যাংক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, বাই এভরিওয়ান, আসসালাম। টেক কেয়ার। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আবার দেখা হবে আগামী কোনো লাইভ সেশনে উইথ সাম অ্যানাদার গেস্ট। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।